নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন গল্প নিয়ে। গল্পের নাম গড়গড়ি দাদুর গল্প, লেখক খগেন্দ্রনাথ মিত্র। শুনতে থাকুন গল্প চিত্রকথার নতুন নিবেদনটি। কানে হেডফোনটা দিয়েছেন তো? গল্প চিত্র কথা যেখানে আপনার মনের প্রতি ভর সন্ধেবেলা হচ্ছিল ভূতের কথা। সেই ছেলেবেলার একটি ঘটনা এই বুড়ো বয়সে মনে পড়ছে বলে গোবর্ধন গড়গড়ি মশাই হুঁকোয় একটা জোর টান দিলেন। হুঁকোটা গড় গড় করে উঠল। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, তোমরা আজকালকার মানুষ ভূত বিশ্বাস করো না, কিন্তু আমি করি। কারণ বললাম, কারণ দেখেছেন? এই তো। তিনি বললেন, স্বচক্ষে দেখলেই বিশ্বাস আর না দেখলে অবিশ্বাস। এ কেমন কথা? যারা মাত্র 50 মাইল দূর থেকে চাঁদ দেখে ফিরে এসে চাঁদের দেশের খবর দিচ্ছে, তুমি তাদের কথা বিশ্বাস করছো কি না? করছো তো? তাহলেই দেখো, শোনা কথাও বিশ্বাস করতে হয়, হয় না? বললাম, হয়, তার মধ্যে যুক্তি থাকা চাই। তাছাড়া অবস্থা আর কে বলছে তার উপর বিষয়টা নির্ভর করে। ওরা স্বচক্ষে দেখে এসেছে, সুতরাং। গড়গড়ি মশাই তৎক্ষণাৎ জবাব দিলেন, সুতরাং যিনি স্বচক্ষে ভূত দেখেছেন তাঁর কথা আমি বিশ্বাস করে থাকি। ভূত দেখা বা ভূতের কাহিনী জানা লোকের সংখ্যা কম নয়। দেখো বাপু, ভূত দেখতে চাইলেই দেখা যায় না, কারণ ওরা ইচ্ছে মতো দেখা দেন। যাক সেসব কথা, আমার ছেলেবেলাটার ঘটনার কথাই আজ শোন। আমাদের ভৈরবতলা শ্মশানে একবার এক তান্ত্রিক সাধু এসেছিলেন। তিনি এক মুঠো ধুলোকে এক মুঠো স্বর্ণরেণু করতে পারতেন। আর বললাম, এসব আপনার স্বচক্ষে দেখা না সকর্ণে শোনা? গড়গড়ি মশাই চটে গেলেন, বললেন, গল্প শুনতে বসে এত প্রশ্ন কেন? গল্প জিওমেট্রি, পাটিগণিত না চিটেগুড়ের ঝুড়ি? চুপ করে যাও। বললাম, দাদু ঘাট হয়েছে, আপনার মুখে জিওমেট্রির থিওরেম, পাটিগণিতের বুদ্ধির অঙ্কগুলো রূপকথার মতো শোনাবে, আর চিটেগুড়ের কাহিনী লাগবে তাতা রশিদ মতো মিষ্টি। বলুন দাদু। তারপর গড়গড়ি মশাই সস্নেহে বললেন, তুমি ছোকরা ভারী ফক্কড়। তা সেই সাধুর খবর কি করে চারধারে ছড়িয়ে গেল মনে পড়ছে যেন। কয়েকখানা খবরের কাগজের রিপোর্টারও সেই তেপান্তরে শ্মশানে এসে হাজির হয়েছিল। জানো তো ভাই, তোমাদের রবি ঠাকুর পর্যন্ত অভাবে পড়ে একবার সোনা তৈরির স্বপ্ন দেখেছিলেন। খুব কৌতূহল হলো। বললাম, জানি না তো, ঘটনাটা বলুন বলুন। কেন পড়নি? খ্যাপা খুঁজে ফিরে পরশ পাথর, মাথায় বৃহৎ জটা। অতি কষ্টে হাসি চেপে বললাম, তারপর অভাব মিটতেই আবার লিখলেন, যে ধনে হইয়া ধনী, মনিরে মান্না মণি। তা বলতে পারো। তারপর শোনো, সাধুর কৃপা লাভের লোভে সেই শ্মশান হয়ে গেল লোকালয়। দিনে রাতে লোক। সবাই বলে, বাবা এক মুঠো সোনার ধুলো দাও। একদিন আমিও গোপনে গেলাম। তখন আমার বয়স কতই বা, এই 13-14 বছর হবে। গোপনে গেলাম, কারণ এই যে আমার এক খুড়ো ছিলেন, যিনি সাধু সন্ন্যাসীদের বলতেন বুজরুক। কেন বলতেন জানি নে, ভারী কড়া মেজাজের মানুষ ছিলেন। সেই বুজরুকের কাছে যাওয়ার কথা শুনলেই আর রক্ষে থাকবে না। গাঁটটা তো খেতেই হবে, তার উপর ঘরে কনফাইন হয়ে থাকা, মানে জেল। যাক, গেলাম বটে, কিন্তু ভিড় ঠেলে সাধুর কাছে যায় কার সাধ্যি। তাই গাছে চড়ে দূর থেকে দেখা ছাড়া আর কিছু হলো না। তখন দেখলাম দাসপাড়ার সদুবাবুও সেই ভিড়ে রয়েছেন। লোকটা ছিলেন হাড় কিপটে। আমরা তাকে পছন্দ করতাম না, তিনিও আমাদের পছন্দ করতেন না। লোকটার মরবার বয়স হয়েছিল। সংসারে তাঁর বউ ছাড়া কেউ ছিল না। তবু পেয়ারা গাছ, জাম গাছ, কুল গাছ, আম গাছ আগলে থাকতেন। ফলগুলো তিনি বেচতেন, একটাও আমাদের দিতেন না। এমনকি
পাখ পাখালি খেলেও তাদের উদ্দেশ্যে গালাগাল ছুঁড়ে মারতেন। তাঁকে দেখেই বয়সে বুঝে ফেললাম লোভ কি সাংঘাতিক বস্তু। তার দিন দুই পরেই শুনি সাধুর অন্তর্ধান। সাধু অন্তর্ধান হতে লোকালয় অন্তর্ধান। সবাই সাধুকে গালাগাল দিতে লাগলো, বেটা বুজরুক, সোনা তৈরি করতে পারে না কচু, কেরামতি ধরা পড়বার ভয়ে বেটা সরে পড়েছে। কিন্তু কি বলবো ভাই, গালাগাল শুনে সাধুর ওপর আমার ভারী ভক্তি হলো। বিশ্বাস হলো ধুলোকে সোনা তৈরি করার ক্ষমতা সাধুর আছে। লোকের অবিরাম প্যানপ্যানানি শুনতে শুনতে তিনি অতিষ্ঠ হয়ে সরে গেছেন। এখন তোর কাছে বলতে লজ্জা নেই, আমারও যে এক মুঠো সোনার ধুলোর জন্য মনে মনে লোভ জাগেনি তা নয়। আমার কেমন ধারণা হলো সাধু ওই শ্মশানেতেই আছেন, যোগ বলে গা ঢাকা দিয়েছেন মাত্র। তাকে গভীর রাতে ধরা যেতে পারে। সেই সঙ্গে আমার মাথায় সাধুর শিষ্যত্ব গ্রহণের মতলবও খেলে গেল। ওর শিষ্য হলে দেশে দেশে ঘুরে বেড়ানো যাবে। চাই কি, চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক, গোটা ছায়াপথটাও যোগ বলে সশরীরে ঘুরে আসতে বাধা থাকবে না। ধুলো থেকে সোনা তো কোন ছাড়, 2 আঙুলে তুড়ি মেরে প্ল্যাটিনাম হীরের হারের তৈরির ক্ষমতা, জমের পাঞ্জা মুচড়ে দিয়ে মৃতকে ছিনিয়ে আনার শক্তির অধিকারী হব। রোজ স্কুলে যাওয়া, পড়া, মুখস্থ করা, অঙ্ক কষা, না পারলে বকুনি, পরীক্ষার পড়ার ভালো লাগে না। এই উচ্চাকাঙ্ক্ষার মুক্তির ইচ্ছা নিয়ে স্থির করলাম আগামী অমাবস্যার নিশীথে একা যাবই শ্মশানে, গিয়ে সাধু বাবার পা জড়িয়ে ধরব। সে বয়সে আমার যে কটি জিনিস প্রিয় ছিল সেগুলির মধ্যে ছিল কালো রঙের একটি কুকুর, তার নাম শয়তান। আর আমার চেয়ে বছর 2 বড় এক সহপাঠী, নাম তার ডাকু। তারা ছিল আমার নিত্য সহচর ও নষ্টামির সঙ্গী। মনে করলাম তাদেরও সঙ্গে নেব, কিন্তু সাধু সন্ন্যাসীদের চরিত কথা পড়া ছিল, পড়তে ভালো লাগতো খুব। দেখেছিলাম তারা সংসারের সকল মায়া কাটিয়ে গৃহত্যাগী হয়েছেন। বাবা মা তো আমার শৈশব কৈশোরে একে একে স্বর্গে পালিয়ে আমার দৌরাত্ম্যের হাত থেকে নিষ্কৃতি পেয়েছিলেন। কাজেই তাঁদের মায়ার বন্ধন ছিল না। সে দিনটা আমার স্পষ্ট মনে আছে। শ্রাবণ মাসের অমাবস্যা, আকাশ সকাল থেকে মেঘে ঢাকা, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। খানা, ডোবা, পুষ্করিণী জলে টইটম্বুর। ব্যাঙগুলোর হাঁকাহাঁকি ডাকাডাকিতে কান পাতা দায়। ভৈরবতলা শ্মশানের কোল দিয়ে পাক মেরে ঢেউ তুলে ডাক ছেড়ে নাচতে নাচতে ছুটে চলেছে রঙ্গিনী নদী। তার ওপার ঝাপসা, এপার কালো। ডিঙিগুলো কুলে কুলে বাঁধা। পূবে বাতাস ভিজে গাছপালার গায়ে ঝাঁপিয়ে পড়ে, ডালগুলো দোলা দেয়। ধাক্কা লাগিয়ে হা হা করে হাসতে হাসতে ভিজে মাঠের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। একে শনিবার, তার ওপর রেনি ডে। স্কুল যেতে যেতেই ছুটি হয়ে গেল। ইচ্ছে হতে লাগলো স্কুল থেকেই বই বগলে শ্মশানে চলে যাই। তা না করে বাড়ি এলাম। আর শয়তানটা তখন থেকে আমার সঙ্গে লেগে রইল। অন্যদিন ডাকুকে ডাকতে হয়, সেদিন সে নিজেই এলো। তার কথাগুলো কেমন হেঁয়ালি ভরা। বললে, বন্তে ধর আমি হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেলাম, তোরা কি করবি? বললাম, তোকে চারিদিকে খুঁজব। তোর বাবা থানায় খবর দেবেন, তারপর খবরের কাগজে বিজ্ঞাপন বেরোবে, তোর ছবি ছাপা হবে, তোকে টাকা পাঠাবার কথাও থাকবে। সেকালে সিনেমার রংদার আকাশে তারা হয়ে ফুটে উঠবার দুরাশায় কোনো ছেলে বা মেয়ে বাপ মায়ের তবিল তছরূপ করে বোম্বাই পালাতো না। কাজেই বোম্বাইয়ের কথা মনে পড়ল না। সেকালে বোম্বাই ছিল মেল আর আমের জন্য বিখ্যাত। ধারণা হলো ডাকুও সংসার ত্যাগের মতলব আঁটছে। ওর উদ্দেশ্য সাধু সন্ন্যাসী হওয়া। হোক, তাতে আমার কি। আমার মন তখন তৈরি হয়ে গেছে। শয়তান আর ডাকুকে এড়িয়ে চলতে লাগলাম। তারপর সন্ধ্যা হলো। পড়তেও বসলাম, কিন্তু
মন বইয়ের পাতা ছেড়ে ভৈরবতলার নির্জন অন্ধকার শ্মশানে ঘুরপাক খেতে লাগলো। কি বলছিস, ঝড় বাদল? আরে সে তো কখন থামে কখন হয়। সন্ধে থেকে বিদ্যুতের সে কি ঝলকানি। আকাশের এধার থেকে ওধার থেকে চড় চড় করে কে যেন ছিঁড়ে ফেলতে লাগলো। নির্দিষ্ট সময় মতো বই আগলে বসে থেকে গোগ গ্রাসে ভাত গিলে শুতে গেলাম, মানে বাড়ি থেকে পালালাম। সেকালে হাফ প্যান্ট ফুল প্যান্ট হাওয়াই বা বুট শার্ট ছিল না, তাই পরনে ধুতি মাখা মালকোঁচা বেঁধে গায়ে ছিটের কামিজ চড়িয়ে পকেটে পেন্সিল কাটা ছুরি নিয়ে খুড়োর বাঁশের ডাঁটের পেয়াদা মার্কা ছাতাটি চুরি করে নয়, না বলে মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম ভৈরবতলা শ্মশানের উদ্দেশ্যে। কি বলিস, ভয়? ভয় কাকে বলে আমি আজও জানি নে। তারপর সব ঘটনা একদিন পরে ঠিক ঠিক মনে পড়ছে না, বর্ণনা করতে গেলে অনেক মিছে কথা বলা হবে। অতএব থাক, কেবল শ্মশানে গিয়ে কি হলো তাই শোন। বিদ্যুতের ঝলকানিতে পথ চিনে শ্মশানে তো গেলাম, কিন্তু দুর্যোগেও দু একটা শিয়াল মরা খুঁজে বেড়াচ্ছিল। শিয়ালবন্দি কাকে বলে জানিস? জানিস নে, আমি জানি। কেবল জানি বললে ভুল হবে। হঠাৎ একপাল শিয়াল এসে আমায় ঘিরে ধরল। বরফাচ্ছন্ন সাইবেরীয় প্রান্তে যেমন ক্ষুধার্ত নেগড়ের পাল স্লেজারোহীকে ঘিরে ধরে, সেই ভৈরবতলার অন্ধকার শ্মশানেও একপাল শিয়াল এসে আমায় তেমনি করে বন্দি করল। ভূত প্রেতের ভয় আমার নেই, কিন্তু শিয়ালের ভয়ে বুক কাঁপতে লাগলো। অন্ধকারে দেখলাম তাদের চোখে সবুজ আলো, বিদ্যুতের ঝলকানিতে দেখলাম তাদের চোখা দাঁতের পাটি আর খসখসে জিভ বেরিয়ে পড়ছে। কিন্তু শিয়ালে ঘুমন্ত খোকা খুকুদের, হাঁস মুরগিদের ধরে নিয়ে কড়মড় করে চিবিয়ে খাবার গল্প ছাড়া আমার মতো লম্বা চওড়ায় কিশোরকে ছিঁড়ে খুঁড়ে খাবার কথা তো কারো মুখে শুনিনি কোনো দিন। প্রথম ভাগেও পড়েছি, কৃষ বৃষ খায়, শৃগাল পালায়। এই যে দেখি উল্টো কাণ্ড। মনে মনে সাধু বাবাকে তাঁর নাম না জানলেও ডাকতে লাগলাম। এমন সময় বিদ্যুতের আলোয় দেখলাম খানিক দূরে একটা গাছের গোড়ায় সাদা মতো কি যেন রয়েছে। তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। রঙ্গিনী কলকল ছলছল করে উঠছে, বাতাস ঝাপটা মারছে। আমি ছাতা ঘোরাতে ঘোরাতে চিৎকার করতে করতে শিয়াল বুঝছ ভেদ করে গাছের গোড়ায় সেই সাদা জিনিসটার দিকে ছুটলাম। ছুটতে ছুটতে বিদ্যুতের আলোয় দেখলাম যেন একটা মানুষ গুঁড়িতে হেলান দিয়ে বসে আছে। তাই দেখে মনে সাহস হলো। তার কাছে গিয়েই বুঝলাম সাদা কাপড় পরা একটি মানুষ। সেই নির্জন শ্মশানে সে হয় মানুষের দেহধারী ভূত অথবা সাধু বাবা। শিয়াল কেন, বাঘও তাদের ত্রিসীমানায় ঘেঁষবে না। আমি ছাতা ফেলে দু হাতে সেই মূর্তির পা দুখানা শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বাবা চরণে ঠাঁই দাও। কিন্তু মনে হলো পা দুখানা ঠান্ডা হিম আর অষাঢ়। আবার বিদ্যুতের আলোয় দেখলাম, বুঝলাম একটা মড়া, আর মড়াটা সদু দাসের। লোকটা কখন কিসে মরল বুঝতে পারলাম না। কেনই বা সেখানে আধশোয়া অবস্থায় রয়েছে তাও জানতে আগ্রহ হলো না। আঁতকে উঠে তাকে ছেড়ে দিয়েই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। অমনি কে যেন আমার পিছনে পিছনে ছুটতে ছুটতে বলতে লাগলো, এই গোবরা পাস কেন? গোবরা দাঁড়া না, গোবরা ভয় কি? কতক্ষণ কদ্দূর ছুটলাম বলতে পারবো না, কোথায় এলাম তাও মনে নেই। এক সময় চোখ মেলে তাকিয়ে দেখলাম আমার মাথার কাছে কয়েকটা লণ্ঠন, কয়েকজন লোক। আমার মুখে চোখে জলের ছিটে দেওয়া হচ্ছে। কে একজন বললে, জ্ঞান জ্ঞান হয়েছে। অমনি
একটা কুকুর হাউ হাউ করে ডেকে উঠল। বুঝলাম শয়তান। তার গলার স্বর ছিল গম্ভীর। তারপর সকলে আমায় ধরাধরি করে বাড়ি নিয়ে গেল। বলে গড়গড়ি মশাই হাঁকলেন, ওরে নটু, এক ছিলিম তামাক দে বাবা। বললাম, ভারী ইন্টারেস্টিং তো। কি করে লোকে জানতে পারলো আপনি শ্মশানে এসেছেন? মনে হয় শয়তান আমার খোঁজে শ্মশানে এসেছিল। আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি গিয়ে খবর দেয়। আমার খুড়ো আর খুড়তুতো ভাইদের কাপড় ধরে টানাটানি, কেউ কেউ করে কান্না, বারবার বাইরের দিকে ছুটে যাওয়া, আমাকে বিছানায় না দেখতে পাওয়ায় তাদের সন্দেহ হয়। তারা পাড়ার কয়েকজন সাহসী লোককে সঙ্গে করে লাঠি লণ্ঠন হাতে তাকে অনুসরণ করতে করতে আমার সন্ধান পায়। তারপরের ঘটনা শুনতে চেও না ভাই। আপনার শয়তান সত্যিই আপনাকে ভালোবাসতো। কুকুরটা খুব ইন্টেলিজেন্ট ছিল। নিশ্চয়ই, কিন্তু সে একদিন নিউমোনিয়ায় মারা গেল। তার জন্যে খুব কাঁদলাম। তার দেহটা বাগানের পূব কোণে কবর দিয়ে বললাম, জীবনে আমায় ছেড়ে যাসনি, আজ তোকে কোথায় ফেলবো, এখানেই থাক। তার কবরের ওপর পুঁতে দিলাম কামিনী ফুলের চারা। ওই দেখ, গাছটা কত বড় হয়েছে। গাছটা বর্ষায় বর্ষায় ফুলে ফুলে ভরে যায়, বাতাসে সুগন্ধ বিলিয়ে ঝরে পড়ে। সেই গন্ধে মনে হয় আমার প্রিয় বন্ধু শয়তানের কথা। বলে গড়গড়ি দাদু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, আপনার পিছনে খোনা সুরে কথা কয়েছিল কে? ভূতে? জানি নে, জানবার চেষ্টা করিনি। সুরে বিরক্তি প্রকাশ পেল। আর ডাকু? সে তো সন্ন্যাসী হয়ে গেছে। এখন কি নাম নিয়েছে বলতে পারবো না। নটু তামাক দিয়ে গেল। গড়গড়ি দাদু গুরুক গুরুক করে টানতে লাগলেন। আমি উঠে এলাম। ঘটনাগুলো একেবারে উড়িয়ে দিতে পারলাম না, কিন্তু কেবলই মনে হতে লাগলো গড়গড়ি দাদুকে সেদিন আফিংয়ের দোকানের সামনে লাইনে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আপনারা শুনলেন খগেন্দ্রনাথ মিত্রের লেখা গড়গড়ি দাদুর গল্প। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। আপনার অমূল্য মতামত গল্পের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফিরছি আবার এক নতুন গল্প, নতুন ভিডিও নিয়ে। টিল দেন, স্টে টিউনড। ভালো থাকবেন।